আজ তোমাদের সঙ্গে আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট 18। কিন্তু সনেটে যাওয়ার আগে আমি উইলিয়াম শেক্সপিয়ারের ওপর একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিতে চাই। আশা করছি তোমরা উইলিয়াম শেক্সপিয়ারকে সবাই চেনো, কিন্তু তাও উইলিয়াম শেক্সপিয়ার অ্যাজ আ পোয়েট কীরকম ছিলেন সেই সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। চলো। উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন 1564-এ এবং তিনি মারা যান 1616-এ। তিনি একজন ইংলিশ প্লে রাইট ছিলেন, পোয়েট ছিলেন এবং অ্যাক্টর ছিলেন। তার প্লেস খুবই বিখ্যাত: ম্যাকবেথ, ওথেলো, জুলিয়াস সিজার। আশা করছি তোমরা সবাই এই বিখ্যাত প্লেসের নামগুলো জানো। পোয়েমসের মধ্যে তিনি 154টা সনেটস লিখেছেন। এছাড়াও আরও দুটো পোয়েম, যেমন ভেনাস অ্যান্ড অ্যাডনিস আর আরেকটা হলো দ্য রেপ অফ লুক্রিস, এই দুটো পোয়েম তিনি লিখেছিলেন। উইলিয়াম শেক্সপিয়ার যে সময়টায় নিজের লেখাগুলো পাবলিশ করছিলেন এবং আরও লিখছিলেন, সেই সময়টার লিটারারি পিরিয়ড হচ্ছে এলিজাবেথান আর আর্লি জ্যাকোবিয়ান এরা। আগেই বললাম তিনি মোট 154টা সনেটস লিখেছেন। শেক্সপিয়ারের লেখা শুধু তার কন্টেম্পোরারিজের ওপরেই প্রভাব ফেলেনি। তারপর যত পোয়েটস এসছে সবাই শেক্সপিয়ারের লেখা পড়ে ইনফ্লুয়েন্সড হয়ে এবং ইন্সপায়ার্ড হয়ে পোয়েট্রি লিখতে আরম্ভ করেছে। যেমন মিল্টন থেকে শুরু করে কিটস, টি.এস. ইলিয়ট থেকে শুরু করে অডেন, সবাই। তার প্রত্যেকটা সনেট একটা কোয়ার্টোতে একসঙ্গে পাবলিশ করা হয়েছিল 1609 সালে। শেক্সপিয়ার তার প্রথম 126টা সনেট একজন ইয়াং ম্যানকে অ্যাড্রেস করে লিখেছিলেন, যাকে তিনি ফেয়ার ইউথ হিসেবে অ্যাড্রেস করেছিলেন। ইনি আসলে কে ছিলেন সেটা আমরা এখনও জানি না। আর লাস্টের যে 28টা সনেটস তিনি একজন উইমেনকে রেফার করে লিখেছিলেন। এবার চলো জেনে নিই সনেট মানে কি। সনেট হলো এক ধরনের পোয়েমস যেটা 14 লাইনের হয়, 14 লাইন্স থাকে তার মধ্যে, এবং সেটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। সনেটসটা ডিভাইড করা হয়, প্রথমে 3টে কোয়াট্রেন্টস থাকে যার মধ্যে 4টে করে লাইন থাকে, তার মানে 3 4 12 হয়ে যাচ্ছে। আর বাকি দুটো লাইন লাস্টে আলাদা করে থাকে রাইমড কাপলেট হিসেবে। তো 3টে কোয়াট্রেন্টস যার মধ্যে 4টে করে লাইন থাকে এবং লাস্টে একটা রাইমড কাপলেট যার মধ্যে দুটো লাইন থাকে। শেক্সপিয়ারের সনেটকে আমরা পেট্রার্কিন সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেটসও বলতে পারি। চলো এবার সনেট 18-এর লাইন বাই লাইন অ্যানালিসিসটা শুরু করা যাক। Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling buds of May, and summer's lease hath all too short a date. প্রথম লাইনে কবি বলছেন যে তোমার তুলনা কি আমি গ্রীষ্মের এক দিনের সঙ্গে করতে পারি। এখানে কবি তার প্রিয়জনের সঙ্গে গ্রীষ্মের এক দিনের তুলনা করছেন। Thou art more lovely and more temperate. তারপর কবির মনে হচ্ছে যে না, আমার প্রিয়জন সেই গ্রীষ্মের দিনের থেকেও প্রচুর সুন্দর, আরও বেশি সুন্দর, আরও বেশি মধুর। Rough winds do shake the darling buds of May. তিনি বলতে চাইছেন যে সামার তো পারফেক্ট নয়, মাঝে মাঝে সামারে ওয়েদারটা খুব রাফ হয়ে যায় এবং সেই রাফ ওয়েদার বিউটি নষ্ট করে দেয়। এখানে বিউটির সিম্বলিজম হচ্ছে ডার্লিং বার্ডস অফ মে, মানে মে মাসে যে সুন্দর ছোট্ট ছোট্ট ফুলের কুঁড়িগুলো ফোটে সেগুলো ঝোড়ো হাওয়ায় নষ্ট হয়ে যায়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট ডেট, এর মানে হলো গ্রীষ্মকাল বেশি দিন স্থায়ী হয় না। Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines, by chance or nature's changing course untrimmed. প্রথম লাইনে এখানে কবি বলতে চাইছেন যে কখনো কখনো আকাশে যে সূর্য তার অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায়। এখানে আই অফ হেভেন মানে সূর্যের কথা বলছে। তার ফলে কি হয়, মানে যখন অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায় তখন তার ফলে আমাদের অস্বস্তি হয়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এবং প্রায়ই তার সোনালি রং মলিন হয়ে যায়। তার মানে হলো সূর্য অনেক সময় মেঘে ঢাকা পড়ে যায় বা তার উজ্জ্বলতা হারিয়ে যায়।
অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। এই লাইনটার মানে হচ্ছে যে প্রকৃতির সব কিছুই একসময় বুড়িয়ে যাবে বা সৌন্দর্য হারিয়ে যাবে, বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রেমড। সময় এবং প্রকৃতি সব কিছুর সৌন্দর্য কমিয়ে দেবে বা কেড়ে নেবে। তার মানে এই কোয়াট্রেনে কবি এই ধারণাতে সৃষ্টি করার চেষ্টা করছেন যে নেচারের সব কিছু, সব রকম সৌন্দর্যই একটা সময়ের পর নষ্ট হয়ে যাবে, কোনো সৌন্দর্যই চিরস্থায়ী নয়। সেরকমই গ্রীষ্মকালের যে সৌন্দর্য সেটাও চিরস্থায়ী নয়। বাট thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou owest, nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time thou growest। প্রথম লাইনেই কবি বলছেন যে বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরন্তন গ্রীষ্ম ম্লান হবে না, মানে তোমার সৌন্দর্য কখনো নষ্ট হবে না। নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, তোমার সৌন্দর্য চিরস্থায়ী থাকবে। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, মৃত্যু তোমাকে দখল করতে পারবে না। when in eternal lines to time thou growest, কারণ তুমি আমার কবিতার মধ্যে চিরকাল জীবিত থাকবে। মানে এখানে কবি বলছেন যে গ্রীষ্মকালের যে সৌন্দর্য সেটা চিরস্থায়ী নয়, কিন্তু আমার যে প্রিয় ব্যক্তি তার সৌন্দর্য থেকে যাবে চিরকাল। সে যদি বেঁচে নাও থাকে, তার এই রূপের কথা, তার এই সৌন্দর্যের কথা আমার কবিতার লাইনের মাধ্যমে বেঁচে থাকবে। So long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee। এই দুটো লাইন খুবই সুন্দর এবং এই দুটো লাইন হচ্ছে রাইমড কাপলেট, কবিতার একদম লাস্টের দুটো লাইন। কবি বলছেন যে যতদিন মানুষ শ্বাস নেবে বা চোখে দেখতে পারবে, মানে যতদিন মানুষ এই পৃথিবীতে থাকবে, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, ততদিন এই কবিতা বেঁচে থাকবে এবং তোমাকে জীবিত রাখবে। সো লং লিভস দিস মানে এই কবিতাটার কথা বলছে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এই কবিতাটা তোমাকে জীবিত রাখবে। শেক্সপিয়ার তার প্রথম 128 সনেটস মূলত এক অজানা যুবককে, মানে ফেয়ার ইউথকে উদ্দেশ্য করে লিখেছিলেন। এই সনেটগুলির মেইন থিমস হল ভালোবাসা, বন্ধুত্ব, মুগ্ধতা ও চিরস্থায়ী সৌন্দর্য। এই কবিতায় কবি তার প্রিয়জনের সৌন্দর্যকে গ্রীষ্মের এক দিনের সাথে তুলনা করতে চান, কিন্তু সাথে সাথেই সেই তুলনাকে অযোগ্য বলে ঘোষণা করেন, কারণ তার প্রিয়জন গ্রীষ্মের দিনের চেয়েও বেশি সুন্দর ও মধুর। প্রথম লাইনে কবি প্রশ্ন করেন, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, অর্থাৎ আমি কি তোমার তুলনা এক গ্রীষ্মের দিনের সঙ্গে করতে পারি? তখনই তিনি বলেন যে তার প্রিয়জন গ্রীষ্মের দিনের চেয়েও মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, মানে অনেক বেশি সুন্দর এবং শান্ত, মধুর। এরপর কবি ব্যাখ্যা করেন কেন গ্রীষ্মের দিন উপযুক্ত তুলনা নয়। গ্রীষ্মের দিন কখনো বেশি গরম হয়, কখনো ঝড় ওঠে, আবার কখনো সূর্যের আলো মেঘে ঢাকা পড়ে যায়। সবচেয়ে বড় কথা, গ্রীষ্মকাল খুব অল্প সময়ের জন্য থাকে, মানে চিরস্থায়ী নয়, কিন্তু কবির প্রিয়জনের সৌন্দর্য চিরন্তন। সেই সৌন্দর্য মলিন হবে না, মুছে যাবে না, বার্ধক্যে ক্ষয় হবে না, কারণ কবি তার কবিতায় এই সৌন্দর্যকে ধরে রেখেছেন। শেষ লাইনে কবি বলেন, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, অর্থাৎ যতদিন মানুষ বাঁচবে, চোখ দিয়ে পড়বে, ততদিন এই কবিতা বেঁচে থাকবে, আর এই কবিতা তার প্রিয়জনকে অমর করে তুলবে। এই কবিতাটি শুধুমাত্র প্রেম বা সৌন্দর্যের প্রশংসা নয়, বরং কবি দেখাতে চেয়েছেন যে কবিতা বা শিল্প চিরকাল বেঁচে থাকে এবং সেই শিল্পের মাধ্যমে মানুষের সৌন্দর্য বা স্মৃতি অমর হয়ে যায়।
আশা করছি পুরো পোয়েমটা লাইন বাই লাইন অ্যানালিসিস আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদি কোথাও বাদ পড়ে যায় তাহলে আমাকে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি আবার একটা ভিডিও করার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আমি এই সনেটটার ইম্পর্ট্যান্ট থিমস এবং এই সনেট থেকে শেক্সপিয়ারের ওপর কী ধরনের কোয়েশ্চেন্স আসে 15 মার্কসের সেগুলো কভার করে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।